আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশে এখন গুপ্ত বিষয় নিয়ে যে তোলপাড় রাজনীতি চলছে, এটার কারণটা কি? অনেকেই কথা বলছেন। ব্যাপারটা আসলে কিছুটা গভীরে। কেন আম তারেক রহমান সাহেব স্টেজে গিয়ে গুপ্ত বললেন? এবং এটা তো এখন এই অভিযোগটা অনেকটা সার্বজনীন হয়ে গেছে যে তারেক রহমান সাহেব ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং এই কথাগুলো তার কাছ থেকে আসছে। ব্যাপারটা বোঝার জন্য আমি একটু কিছুটা গভীরে আলোচনা করতে হবে। সেটা হলো যে কোনো দেশে দুইটা গ্রুপ থাকে। কথাটা আর একটু সহজভাবে বলতে গেলে, বাংলাদেশে আপনারা অনেক সময় শুনেছেন, অনেক মহামনীষী বা মনীষী বলেছেন, বা বাংলাদেশের অনেকের রাজনীতিবিদও এটার পিক আপ করেছেন। কথাটা বললে আপনারা বুঝতে পারবেন কি বলছি। সেটা হলো যেমন শেখ মুজিবের এই এই উক্তি আছে, উনিও এটা কোট করেছেন। সেটা হলো যে পৃথিবীর দুই ধরনের মানুষ থাকে, শোষক আর শোষিত। এটা আসলে খুব ডিপ এবং ফিলসফিক্যাল কথা। অর্থাৎ দুই ধরনের মানুষ, যেমন মনে করেন মনস্তত্ত্বের ভাষায় দুই ধরনের মানুষ আছে, ইন্ট্রোভেট, এক্সট্রোভেট। আবার অনেকে এটাকে বলেন যে ফিলার অ্যান্ড থিঙ্কার। অর্থাৎ কিছু মানুষ আছে, আচ্ছা সেটা বলার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে, যেমন মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি, আমেরিকাতে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি, ইংল্যান্ডে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি। এইভাবে পৃথিবীর প্রত্যেকটি দেশেই কিন্তু দুটা গ্রুপই থাকে। এটার এবং যেমন ফিলসফিক্যাল দিক আছে, আবার সোশিও ইকোনমিক দিক আছে। এখানে আবার যেমন রাজনীতির ক্ষেত্রে প্রতিযোগিতা থাকে। এখন বিএনপি, প্রথম কথা আমরা যদি বিএনপিকে পর্যালোচনা করি, বিএনপি চরিত্র কি? বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ একসময় ছিল মুসলিম লীগ, তারপরে আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো, আওয়ামী মুসলিম লীগ হলো, তারপরে মুসলিম শব্দটা মধ্যে আওয়ামী লীগ হলো। এগুলো প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা কারণ আছে এবং ইতিহাস আছে। এখন সংক্ষেপে যদি আমরা আওয়ামী লীগের ব্যাপারে বলি, বুঝতে পারছেন মুসলিম দিক থেকে আওয়ামী লীগ হলো, তার মুসলিম থেকে ইসলাম শব্দটা, মুসলমান শব্দটা গা ঝাড়া, প্রথমে একটু গা ঝাড়া দিল, অর্থাৎ আওয়ামী মুসলিম লীগ, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ মুসলিম লীগ হলো, তারপরে পুরো মুসলিম শব্দটাই বাদ দিয়ে আওয়ামী লীগ হলো। এর কারণ হলো যে আমি প্রায় সময় একটা কথা অ্যাডভোকেসি করে থাকি, যেহেতু আমি পপুলার ইউটিউবার না বা আমি ফ্রন্ট লাইনে নাই, এই জন্য আমার কথাটা কেউ গুরুত্ব দিয়ে শোনেনি। এই কথা আমি অনেকবার বলেছি অনেক জায়গায়। সেটা হলো যে 1917 সনে সোভিয়েত বিপ্লবের পরে সারা বিশ্বের একটা বিরাট অংশ কিন্তু এই বামপন্থীরা গ্রাস করেছিল। আমি সেটা নিয়ে আজকে আলোচনা করবো না, জন্য ডিটেলে যাব না। সংক্ষেপে আমার মনে হয় সবার বোঝার জন্য এবং আজকের আলোচনার বিষয় বোঝার জন্য বুঝতে হবে যে 1950 থেকে শুরু করে 80-র দশক পর্যন্ত বাংলাদেশে যে বুদ্ধিজীবী ভালো ছাত্র প্রডিউস করেছে, এর প্রধান অংশ ছিল বামপন্থী। ছাত্র ইউনিয়ন করত বা কমিউনিস্ট পার্টি করত। এবং আমি আগেও এক বক্তব্যে বলেছি, সেটা হলো যে গত 55 বছর বাংলাদেশ যে শাসন করেছে, পলিটিক্যাল লিডারগুলো যেমন জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরা কিন্তু এরশাদ, এরা সামনে ছিল শুধু, কিন্তু ড্রাইভিং ফোর্সে ছিল, প্রেসিডেন্ট পদে ছিল, কিন্তু পেছন থেকে রাষ্ট্র চালাইছে বামপন্থীরা। সুতরাং এটা একটা কিছুটা, যেটা আমার মনে হয় হাদি বুঝতে পেরেছে, এই জন্যই হাদিকে মেরে ফেলা হয়েছে। কারণ এটা একটা সাংস্কৃতিক বিপ্লব, সাংস্কৃতিক পরিবর্তন। অর্থাৎ কথাটা সব কিছু একত্রে বলতে গেলে অনেকেরই মাথা গোলমেলো হয়ে যেতে পারে। এই জন্য আমি টু দ্য পয়েন্ট আসতেছি। অর্থাৎ বামপন্থী বা যারা, এখন আপনার বামপন্থী বলতে কাকে বোঝায়? সেটা হলো যে আমরা জানি যে কার্ল মার্কসিজম বা লেনিনিজম। কার্ল মার্কসের মূল মন্ত্রের মধ্যে একটা মূল বিষয় ছিল যে, সেটা হলো যে ধর্মকে
ধর্ম আফিম স্বরূপ। অর্থাৎ মার্কসিস্টরা কখনোই ধর্মকে মানতেও পারেনি, এবং এই জন্যই অনেকে স্বাভাবিকভাবে বাস্তবিকভাবেই মার্কসিজমকে নাস্তিকতাবাদ বলে। এবং মার্ক্সবাদীরা, বামপন্থীরা বিভিন্ন সময় বিভিন্ন ফর্মটে আসে, এবং এই যে ছদ্মনাম, এই যে গুপ্ত শব্দটা আসলে কিন্তু আমি মনে করি এই তাদের এই গুপ্ত রাজনীতিকে ঢাকা দেওয়ার জন্যই তারা জামাত শিবির উপরে এই গুপ্তটা মানে ব্যবহার করছে। এবং সেটা এখানে আরেকটা পিস হলো, বামপন্থীরা এমনি তো সোভিয়েত ইউনিয়নে পরাজিত হয়েছে 1990-তে, পুরা সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, সমাজতন্ত্র ভেঙে গেল। বামপন্থীদের ইতিহাস হলো তারা অন্যের ঘাড়ে সওয়ার হয়ে রাজনীতি করে। এটা সব দেশেই করেছে, এবং বাংলাদেশে গত 55 বছরের ইতিহাস দেখলে আমরা এটাই দেখব যে এরা অন্যের উপরে সওয়ার হয়ে রাজনীতি করেছে। এবং ওই যে বললাম যে আওয়ামী লীগের যে ট্রান্সফরমেশন, আওয়ামী লীগের যে চেঞ্জ, অর্থাৎ আওয়ামী লীগ যে মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ হলো, তারপর আওয়ামী লীগ হলো, এখন তো বেশ করে গত কয়েক দশক ধরে আওয়ামী লীগকে কন্ট্রোল করেছে 90% বামপন্থীরা। এখন সেইটা ভর হচ্ছে বিএনপির উপরে। এখানে কয়েকটা জিনিস আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে সামারি করে আসতে চাই। একটা হলো যে ট্রান্সফরমেশন কথা যেটা বললাম, যে বামপন্থীরা অন্যের ঘাড়ে গুপ্ত হয়ে, অন্যের ঘাড়ে সওয়ার হয়ে বিভিন্ন ভাষায়, এবং যেটা আগে বলেছি যে তার বাংলাদেশে বাহ্যিকভাবে শেখ মুজিব ক্ষমতায় ছিল, জিয়া রহমান ক্ষমতায় ছিল, এরশাদ ক্ষমতায় ছিল, খালেদা ছিল, হাসিনা ছিল, কিন্তু বিহাইন্ড দ্য সিন পেছনে কিন্তু বামপন্থীরা চালিয়েছে। অর্থাৎ এই যে মাহফুজ আনাম, আমরা যাদেরকে এখন কথা নাম নেই, বা মতিউর রহমান, বা নুরুল কবির সাংবাদিক থেকে, এবং সাংবাদিক ছাড়াও বুদ্ধিজীবীর মধ্যে যেমন ভট্টাচার্য, এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, অনেকে, এমনকি ইভেন আমাদের যে আলী রিয়াজ সাহেব, উনিকে, ইভেন ডক্টর সলিউল্লাহ খান, উনিকে, ইভেন এই যে কবি ফরহাদ মাজার, উনিকে, এরা সবগুলি কিন্তু বামপন্থী, এগুলো কিন্তু ছাত্র ইউনিয়ন করা। সুতরাং এই গুপ্ত এরাই কিন্তু বিহাইন্ড দ্য সিন দেশটা চালিয়েছে। এখন সমস্যা হলো, সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বাংলাদেশের 90% মুসলমান, এবং এই মানুষের মধ্যে ইসলামের র্যাশ থাকবেই। কিন্তু আপনারা লক্ষ্য করেন গত 20-30 বছর থেকে কোনো ছেলে নামাজ পড়লেই তাকে শিবির বলে আখ্যায়িত করা হতো। এই যে আবরার ফাহাদের ঘটনা, শুধু একটা না, হাজার ঘটনা পাবেন। এবং দাড়ি রাখলেই, আমরা যখন ছোট ছিলাম তখন দাড়ি তো একটা, দাড়ি টুপি ছিল একটা হেয় প্রতিপন্ন করার অস্ত্র টিভি সিনেমাতে। কিন্তু যখন তারা দেখলো যে তাদের এটা কাজ করছে না, তখন তারা মানে এই শুরু করলো যে যার মুখে দাঁড়িয়ে থাকলেই এ শিবির করে, এ জামাত করে, এবং সেটাকেই তারা গুপ্ত হিসাবে, অর্থাৎ নিজেদের গুপ্ততার জন্য, নিজেদের গুপ্ত রাজনীতিকে ভয় পাচ্ছে তারা। অর্থাৎ তারা যেহেতু দেখছে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এবং বর্তমান জেনারেশন কিন্তু জেগেছে, এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্যই তারা, দেখেন, জামাতের বিরুদ্ধে এত অভিযোগ। এখানে আরেকটা, যে মিশরে তো 71 ছিল না, কিন্তু মিশরে কেন মুসলিম ব্রাদারহুডকে, এখন আপনি মুসলিম ব্রাদারহুডকে, জামাত ইসলামকে সমর্থন করেন কি করেন না সেটা ভিন্ন প্রেক্ষাপট। আপনি ইসলামের রাজনীতি পছন্দ করেন কি করেন না সেটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন প্রশ্ন। কিন্তু মূল প্রশ্ন হলো যে যেহেতু জামাত ইসলামী রাজনীতির প্রবক্তা, এবং জামাত ইসলামী তাদের জন্য থ্রেট হয়ে গেছে, এই জন্যই জামাত ইসলামীকে, শিবিরকে তারা বিভিন্ন নাম দিয়ে এখন আগে ছিল রাজাকার, কিন্তু দেখছে রাজাকার শব্দটা আর কাজ করছে না, বা অন্য অনেকগুলো নাম দেওয়া হয়তো, যেটা আমি আগে বলছি যে আগে আমাদের গত 10 বছর আগেও বা 15 বছর আগেও কোনো ছেলে নামাজ পড়লেই তাকে শিবির বলা হতো, কোনো ছেলে মুখে দাঁড়িয়ে দেখলে শিবির করা হতো। কিন্তু এখন ছাত্র ইউনিয়ন চলে গেল, বা ছাত্র ইউনিয়ন তো নাই বলতে গেলে, বা বামপন্থীরাও, কিন্তু বামপন্থীদের যে ফরহাদ মাজাররা আছে, বামপন্থীর প্রচারণা আছে, যেটাকে আমি বলি নিউ মার্কসিজম। যাচ্ছে কথা লম্বা সেদিক করছি না, মূল কথা যেটা, এই আশঙ্কা থেকে তারা সবগুলোকে শিবির দেখতেছে। এখন তারা শিবির আতঙ্কে ভুগতেছে, কারণ মুখে দাঁড়িয়ে দেখলেই
তারা শিবির মনে করে। নামাজের এখন তো এই জেনারেশন কিন্তু তাদের অনেক কিছু পরিবর্তন হলেও কিন্তু এটা ঠিক যে তারা আমরা যে সময় বড় হয়েছি, অর্থাৎ অনেক আগের কথা, আজ থেকে 30-40 বছর আগে, তখন ভালো ছাত্র মানেই ছাত্র ইউনিয়ন করতো, কিন্তু এখন সেই যুগ আর নাই। এখন ইসলামের একটা প্রভাব আছে, এরা কিন্তু জামাতও না শিবিরও না, আবার জামাত ইসলামীর দ্বারা কিছুটা প্রভাবিত আছে। জামাত শিবির সম্পর্কে এদের এক্সট্রিম কোনো, সেটা একটা ভিন্ন বিষয়, আমরা আলোচনা করবো যে আসলে তাদের দৃষ্টিভঙ্গি কী। মূল কথা আমি যেটা বলতেছি তা এই, যারা বামপন্থীদের, যেহেতু বিএনপির ঘাড়ে বামপন্থীরা এখন সাওয়ার হয়েছে এবং বিএনপি সেই কি বলে জুজুবুড়ির ভয় দেখছে যে ইসলামোফোবিয়া ভুগতেছে। এই জন্যই তারা তারেক রহমানের মাথায় এই জিনিসটা ঢুকেছে গুপ্ত, অর্থাৎ তারা এখন সবখানে শিবির আতঙ্কে ভুগতেছে, জামাত আতঙ্কে ভুগতেছে। আপনারা, আমি পরে আলোচনা করবো, আজকে তো আমার প্রায় 9 মিনিট 10 মিনিট হয়ে গেছে, জন্য আর লম্বা করবো না। আমি এই কথাটাই আমার মূল বক্তব্যের বিষয়, যে গুপ্ত বলতে তারা শিবির আতঙ্কে ভুগতেছে, ইসলাম আতঙ্কে ভুগতেছে, যেটাকে ইংরেজিতে বলা হয় ইসলামোফোবিয়া। আপনারা জানেন সারা বিশ্বে ইসলামোফোবিয়াটা, এই গুপ্ত কথাটা কিন্তু ইসলামোফোবিয়ারই অংশ। তো ইনশাল্লাহ আমি পরে কথা বলবো। আপনাদের একটা অনুরোধ করছি, আপনারা যদি আমার এই বক্তব্য পছন্দ করেন বা এইভাবে আলোচনা শুনতে চান, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান। আসলে আপনারা জানেন যে আমার কথাগুলো কেমন হচ্ছে, এটা আপনাদের মন্তব্যের উপরেও আমার উৎসাহ নির্ভর করবে। সুতরাং আমি আপনার অনুরোধ করব, আপনি যদি আমার কথাগুলো পছন্দ করেন বা অপছন্দ করেন, বিশেষ করে যদি শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন বা ভালো লাগলে লাইক দেবেন। যদি ভালো মনে করেন শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।